আসসালামু আলাইকুম। আশা করি এবং প্রত্যাশা করে তোমরা যারা বিসিএস এর প্রার্থী 47 বিসিএস এর এবং 48 বিসিএস এর অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছ, সবাই সুস্থ আছো, ভালো আছো। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব, প্রিলিমিনারি উপযোগী। তার আগে আমি একটু শেয়ার করে নিই। তোমাদের কাছেও হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই একটু শেয়ার করে দিবা। কে কোথা থেকে জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও তো আমাকে। তোমাদের মধ্য থেকে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, দেখি কে কোথা থেকে জয়েন করেছো। এরপরে আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাবা প্রত্যেকেই শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, লাবণী খাতুন, ওয়ালাইকুম আসসালাম, আই এম ফ্রম সিরাজগঞ্জ। হ্যাঁ লাবণী, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। প্রথম কমেন্টটি পেলাম লাবণীর কাছ থেকে। লাবণী জয়েন করেছে সিরাজগঞ্জ থেকে। এখন লাবণী, তুমি কমেন্ট করো, তোমাকে যদি বিসিএস ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় বা যে কোনো চাকরির ভাইবা বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় সিরাজগঞ্জের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলো, কি আনসার দিবা বলো। তুমি কমেন্ট করো। তোমাকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, বাংলাদেশের যে প্রথম অস্থায়ী সরকার, সেই সরকারের যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, অর্থাৎ মন্ত্রী পরিষদ সচিব যিনি ছিলেন, তার বাড়ি কিন্তু সিরাজগঞ্জে। দেখি তুমি পারো কিনা, কমেন্ট করে পারো কিনা যে বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব কে ছিলেন এবং তার বাড়ি কোথায়। হ্যাঁ লাবণী, তুমি কমেন্ট করো বা তোমাদের মধ্যে কি আনসারটা দিতে পারো। বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব কে ছিলেন এবং তার বাড়ি কোথায়। তো জেনে রাখবা যে বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এইচ.টি. ইমাম। এইচ.টি. ইমাম বা হোসেন তৌফিক ইমাম, তিনি প্রয়াত প্রয়াত হোসেন তৌফিক ইমাম। হ্যাঁ, এম এ মনসুর আলী স্যার, ভেরি গুড। না না, এম এ মনসুর আলী না, তুমি আনসারটা জেনে রাখবা যে ক্যাপ্টেন এম মনসুর আলী। তাহলে সিরাজগঞ্জের এইচ.টি. ইমাম, তিনি বর্তমানে প্রয়াত, অর্থাৎ তিনি মারা গেছেন। তিনি মুজিবনগর সরকারের বা অস্থায়ী সরকারের তিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন বা মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। তাহলে বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব ছিলেন হোসেন তৌফিক ইমাম বা এইচ.টি. ইমাম, মনে রাখবা। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যার নামটি বললে সেটা হচ্ছে যে ক্যাপ্টেন এম মনসুর আলী। তো ক্যাপ্টেন এম মনসুর আলী হলো আমাদের জাতীয় যে চারজন নেতা, তার মধ্যে অন্যতম হচ্ছেন ক্যাপ্টেন এম মনসুর আলী, এবং তিনি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, তার বাড়িও কিন্তু সিরাজগঞ্জে। আচ্ছা, যাই হোক, তোমরা যারা কমেন্ট করছো, যে কমেন্ট করছো যে জায়গা থেকে, তাকে তার জেলা সম্পর্কে প্রশ্ন করবো। দেখি কে কোথা থেকে কমেন্ট করছে, একটু মানে কে কোথা থেকে জয়েন করছে একটু কমেন্ট করো। লাবণী কমেন্ট করছে। লাবণীর তার হোম ডিস্ট্রিক্ট রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আমি করলাম এবং তার উত্তর দিলাম, এবং এগুলো কিন্তু সব বিসিএস পরীক্ষার প্রশ্ন। এগুলো তোমাদের বিসিএস পরীক্ষায় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, যেহেতু আমি ভাইবা পড়ে আমি জানি এগুলো তোমাদের ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, এমনকি প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নগুলো করা হয়। আজকে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন সলভ করতে দিব। যারা তোমরা 47 বিসিএস এর ক্যান্ডিডেট এবং 48 বিসিএস এর অ্যাডভান্স ক্যান্ডিডেট, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল থেকে, আজকে তোমাদের কয়েকটা প্রশ্ন আমি সলভ করতে দিব, যে প্রশ্নগুলো সলভ কে আগে পারে। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। তো আজকের প্রথম যে প্রশ্নটি 47 বিসিএস এবং 48 বিসিএস রিলেটেড, তোমরা প্রত্যেকে একটু কনসেন্ট্রেটেড হবা, মনোযোগ সহকারে শুনবা। প্রথম যে প্রশ্নটি আমি রাখবো, তোমরা অনেকে জানো যে এই মুহূর্তে বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি সফরে আছেন। তোমরা এই নামটি কে বলতে পারবা? একজন বিখ্যাত, গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক একটি সংস্থার
প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে সফরে আছেন। এই কমেন্টটি কে করতে পারবা যে বর্তমানে বাংলাদেশে একজন ইন্টারন্যাশনাল পার্সন বা গ্লোবাল পার্সন, ইন্টারন্যাশনাল একটা সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তিনি বর্তমানে বাংলাদেশে সফরে আছেন, ভিজিটে আছেন। তার নামটা কি এবং তিনি কে? দেখি কার কাছে কমেন্টটা পাই। তো তোমরা কেউ কমেন্টটা করতে পারো না এখন পর্যন্ত। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বা প্রশাসনিক প্রধান, যাকে বলা হয় সেক্রেটারি জেনারেল, যার নামটি হচ্ছে অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস, তিনি 9th মহাসচিব এবং কারেন্ট মহাসচিব। এই মুহূর্তে তিনি বাংলাদেশ সফর করছেন। তাহলে তোমাদেরকে কিন্তু যারা 47 বিসিএস পরীক্ষার ক্যান্ডিডেট যারা, যেটা জুন মাসের 3rd উইকে হওয়ার পসিবিলিটি রয়েছে, অ্যান্তোনিও গুতেরেস, আলাপনি কমেন্ট করছো, তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে সম্প্রতি কিংবা এই যে মার্চ মাস, এটা উল্লেখ করে প্রশ্ন করতে পারে। এর আগে বিশেষ করে কেমন প্রশ্ন হয়েছে যে মার্চ মাসে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে সফরে এসেছিলেন। তাহলে উত্তরটা কি হবে? জাতিসংঘের মহাসচিব, এবং জাতিসংঘের তিনি 9ম মহাসচিব এবং তার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। এখন বলতে হবে, আমি তোমাদেরকে প্রশ্নটি যদি করি, প্রশ্নটি হচ্ছে যে জাতিসংঘের, তার আগে তোমরা একটু কমেন্ট করো আমাকে শুনতে পাচ্ছ কিনা বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। দেখি কমেন্টটি কার কাছ থেকে আগে আসে। জাতিসংঘের বর্তমান, বা আমি যদি ব্র্যাকেটে লিখে দিই, সেটি হচ্ছে 9ম মহাসচিব কোন দেশের নাগরিক? তোমরা প্রত্যেকে কিন্তু একটু শেয়ার করে দিবা। জাতিসংঘের বর্তমান ব্র্যাকেটে 9ম মহাসচিব কোন দেশের নাগরিক? অপশন ক আমি দিয়ে দিচ্ছি। অপশন ক ফ্রান্স, অপশন খ ব্রিটেন, অপশন গ ইটালি, অপশন ঘ পর্তুগাল। দেখি এই উত্তরটা কার কাছ থেকে আগে আসে। রাইট নাও ইউনাইটেড নেশনস এর যিনি কারেন্টলি সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছেন, আচ্ছা, প্রথম কমেন্টে করছে লাবণী পর্তুগাল, তামিম কমেন্ট করছে পর্তুগাল। আর বাকিদের কি অবস্থা একটু দেখি, বাকিদের কি অবস্থা। দুজন কমেন্ট করেছে, তামিম কমেন্ট করছে হচ্ছে পর্তুগাল, লাবণী কমেন্ট করছে পর্তুগাল। আচ্ছা, আমার ভাইবা স্টুডেন্ট ডেভিড ব্যাকহ্যাম পর্তুগাল স্যার, ভেরি গুড। তোমাকে কিন্তু ভাইবা বোর্ড এগুলো জিজ্ঞাসা করবে, 44 বিসি আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা দেখি। তাহলে আমরা অলরেডি 3 জনের কাছ থেকে উত্তর পেয়ে গেছি। আমার ভাইবা স্টুডেন্ট সজলের কাছ থেকে আনসার পেয়েছি। তাহলে বর্তমানে জাতিসংঘের যিনি মহাসচিব, তিনি অলরেডি কিন্তু মেনশন, তিনি কিন্তু 9th মহাসচিব অর্থাৎ 9ম মহাসচিব, এবং তিনি কোন দেশের নাগরিক? এটার উত্তর হচ্ছে পর্তুগাল, ভেরি গুড। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক। তোমরা যারা পর্তুগাল আনসার করছো, শামীম কমেন্ট করছো, প্রত্যেকের আনসার সঠিক আনসার, পর্তুগালের নাগরিক। তাহলে এখন যেহেতু জাতিসংঘের মহাসচিব এই মুহূর্তে বাংলাদেশে ভিজিটে এসেছেন, বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটি বিসিএস প্রিলিমিনারি হতে পারে, বিসিএস ভাইবা হতে পারে, যেটি এক কথায় বা এক বাক্যে উত্তর, সম্ভাব্য প্রশ্ন তোমাকে এখান থেকে কি করতে পারে। তাহলে আমরা যদি একটু তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি, তাহলে জাতিসংঘের বর্তমান মহাসচিব তিনি পর্তুগালের নাগরিক। তাহলে বর্তমান মহাসচিব এর নাম হচ্ছে, আমি একটু তোমাদের ক্লিয়ার করছি, জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা। নামটা অনেক বড়, অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস। সংক্ষেপে এটা আমরাকে বলি, হ্যাঁ আচ্ছা, সংক্ষেপে আমরা বলি হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্নটি দিতে পারে যারা ভাইবা ক্যান্ডিডেট, রাইট নাও জাতিসংঘের যিনি কারেন্ট সেক্রেটারি জেনারেল, তার পুরো নামটা কি? স্যার অ্যান্তোনিও ম্যানুয়েল দা অলিভেইরা গুতেরেস, সংক্ষেপে অ্যান্তোনিও গুতেরেস। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে তার পরিচয় আরেকটা আছে,
সে পরিচয়টা হচ্ছে তিনি ইতোপূর্বে এই যে অ্যান্টোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস সম্পর্কে বলছি, তার সম্পর্কে প্রথম তথ্য হচ্ছে যে তিনি কিন্তু ফর্মার পর্তুগিজ প্রাইম মিনিস্টার। দ্যাট মিনস তিনি সাবেক প্রধানমন্ত্রী পর্তুগালের। তার মানে হলো যে তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এই অ্যান্টোনিও গুতেরেস, প্রথম তথ্য। এবং তোমরা জানো, আচ্ছা তোমরা জানো যে তিনি আরেকটি দায়িত্ব পালন করেছিলেন, সেটা হচ্ছে জাতিসংঘ যে একটা সংস্থা আছে যেটা শরণার্থী বা উদ্বাস্তু নিয়ে কাজ করে, ইউএনএইচসিআর। এই যে ইউএনএইচসিআর এর তিনি সাবেক প্রধান। ইউএনএইচসিআর জাতিসংঘের উদ্বাস্তু বা শরণার্থী নিয়ে কাজ করে ইউএনএইচসিআর, এই সংস্থার কিন্তু তিনি কি ছিলেন? তিনি সাবেক প্রধান ছিলেন, সাবেক প্রধান। এই দুটো হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ পরিচয়। তাহলে বর্তমানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, তিনি ফর্মার পর্তুগিজ প্রাইম মিনিস্টার এবং তিনি ওয়ান্স আপন এ টাইম ইউনাইটেড নেশনস, যেটা হাই কমিশনার ফর রিফিউজিস, এই সংস্থা যেটি শরণার্থী বা উদ্বাস্তু নিয়ে কাজ করে, এই সংস্থার তিনি সাবেক প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এটা দুটো পরিচয়। আচ্ছা, এবার আমরা যদি জাতিসংঘের মহাসচিব নিয়ে তোমাদেরকে প্রশ্ন করি, জাতিসংঘের মহাসচিব সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারেন? তোমাদের মধ্যে কমেন্টটা কার কাছ থেকে আগে আসে, আগে প্রশ্নটি শুনবা। জাতিসংঘে একজন মহাসচিব সর্বোচ্চ কত বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন? দেখি কি আনসারটা দিতে পারো তোমাদের মধ্যে, প্লিজ কমেন্ট করো। জাতিসংঘে একজন মহাসচিব সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারেন? প্রশ্নটাকে ভালো করে বুঝবা, তারপর উত্তর দিবা। জাতিসংঘে একজন মহাসচিব সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারেন? আমি তোমাদেরকে অপশন বলছি, 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর। কি আনসারটা দিতে পারো বলো? জাতিসংঘে একজন মহাসচিব সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারেন? তোমাদের কমেন্টগুলো একটু দেখি। জাতিসংঘে একজন মহাসচিব সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারেন? তোমাদের মধ্যে কমেন্ট এখনো পাইনি। আচ্ছা, 2 বছর মেবি না, তানিম তোমার ভুল হয়েছে। মনে রাখবা যে জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল 5 বছর। প্রত্যেকে খেয়াল করো, জাতিসংঘের মহাসচিবের নর্মাল মেয়াদকাল 5 বছর, অর্থাৎ তিনি এক মেয়াদে 5 বছর দায়িত্ব পালন করতে পারেন। তবে তিনি দ্বিতীয় মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন, অর্থাৎ 5 বছর প্লাস 5 বছর সমান সমান 10 বছর। তাহলে আমি যে প্রশ্নটি করেছি তার আনসার কিন্তু 10 বছর। অর্থাৎ জাতিসংঘে একজন মহাসচিব সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারেন, এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি মহাসচিব হিসেবে জাতিসংঘে কত বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারেন, সেটা হচ্ছে 10 ইয়ার্স। আর যদি পরীক্ষার প্রশ্নটি হয় জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কয় বছর, তাহলে উত্তর হবে 5 বছর। আর ইউ ক্লিয়ার অর নট? প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। তোমরা আমাকে একটু কমেন্ট করে ক্লিয়ার করো যে তোমরা বুঝতে পারছো কিনা, প্রশ্নগুলো কিভাবে তোমাকে করতে পারে। জাতিসংঘে না 8 বছর না, আমি আবার বলছি জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল 5 বছর, বাট জাতিসংঘের মহাসচিব তিনি 2 বছর, মানে 2 মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন, সর্বোচ্চ 2 মেয়াদ। তার মানে প্রথম মেয়াদ 5 বছর, দ্বিতীয় মেয়াদ 5 বছর, তার মানে টোটাল 10 বছর। আর ইউ ক্লিয়ার অর নট? হ্যাঁ, 2 মেয়াদে 10 বছর, ভেরি গুড। হ্যাঁ, সজল কমেন্ট করছো 2 মেয়াদে 10 বছর। তাহলে ইউনাইটেড নেশনসের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার মানে তোমাকে আরেকটি প্রশ্ন যদি আমি করি যে জাতিসংঘের যিনি মহাসচিব তার পরিচয় কি? জাতিসংঘের মহাসচিবের পরিচয় হচ্ছে তিনি জাতিসংঘের প্রশাসনিক প্রধান। তিনি জাতিসংঘের প্রশাসনিক প্রধান, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। এবং তিনি যেখানে অফিস করেন সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসের যেটা সেক্রেটারিয়েট বা হেডকোয়ার্টার্স। যদিও হেডকোয়ার্টার্স এবং সেক্রেটারিয়েটের মধ্যে ডিফারেন্স রয়েছে, ইউনাইটেড নেশনসের এটিকে সেক্রেটারিয়েট বলা হয়, কারণ যেখানে মহাসচিব দায়িত্ব পালন করেন যে অফিসে, সেই মহাসচিব অনুযায়ী সে অফিসের নাম হয় সচিবালয়, অর্থাৎ জাতিসংঘের সচিবালয়। এটা আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত, তো সেখানে তিনি দায়িত্ব পালন করেন। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে শামীম হাসান ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমাদের প্রশ্নটি ছিল, যেহেতু ইউনাইটেড নেশনসের যেহেতু সেক্রেটারি জেনারেল বর্তমানে বাংলাদেশ সফরে এসেছেন, তার সম্পর্কে প্রশ্নগুলো করতে পারে। অনেক প্রশ্ন আছে, আমি আজকে অল্প অল্প আলোচনা করবো, যেহেতু একটু পরে আমাদের তারাবি নামাজে যেতে হবে অনেককেই। তোমাদেরকে অলমোস্ট আমি 7টা 10 বা 15 পর্যন্ত ক্লাস নিব, প্রত্যেকে একটু শেয়ার করবা, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড, লাবণী ক্লিয়ার। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে জাতিসংঘের মহাসচিব এর নাম হচ্ছে অ্যান্টোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, এবং তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। তিনি পর্তুগালের নাগরিক এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ী শরণার্থী বিষয়ক যে সংস্থা, সেই সংস্থার সাবেক প্রধান। এবং জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল 5 বছর, নর্মালি 5 বছর। তবে একজন মহাসচিব তিনি সর্বোচ্চ 2 মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন, সর্বোচ্চ, মানে ম্যাক্সিমাম তার যে মেয়াদ সেটা হচ্ছে 10 ইয়ার্স।
তাহলে তোমাদেরকে এই তথ্যগুলো কনফিউজিং। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে জাতিসংঘের মহাসচিব সম্পর্কে আরেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়েছি বা আরেকটি প্রশ্ন করেছি যে জাতিসংঘের প্রশাসনিক প্রধানকে, জাতিসংঘের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে, জাতিসংঘের হেড অফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহীকে, জাতিসংঘের হেড অফ এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ হেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে বাংলায় বলা হবে মহাসচিব বা সেক্রেটারি জেনারেল। তাহলে জাতিসংঘের তিনি কিন্তু প্রশাসনিক প্রধান, তিনি প্রশাসনিক প্রধান এবং তিনি জাতিসংঘের যে সচিবালয়, সে সচিবালয় থেকে তিনি প্রশাসনিক কাজগুলো করে থাকেন। তাহলে জাতিসংঘের মহাসচিবের একটা পরিচয় হচ্ছে তিনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। দোজ হু আর বিসিএস ভাইভা ক্যান্ডিডেট, দে মে বি আস্কড দিস টাইপ অফ কোশ্চেন্স যে টেল আস অ্যাবাউট ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল সম্পর্কে আমাদেরকে বলো, এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এবং যারা এই মুহূর্তে 44 বিসিএস এর ভাইভা দিচ্ছ, আমার যারা ভাইভা স্টুডেন্ট তাদেরকেও বলছি, তোমরা ইউনাইটেড নেশনসের যে সেক্রেটারি জেনারেল তিনি বাংলাদেশে এসেছেন, তোমাদেরকে শুধুমাত্র ইনফরমেটিভ প্রশ্ন করবে, সার্টেনলি নট দ্যাট। তোমাদেরকে প্রশ্ন করতে পারে বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিপ্লোম্যাটিক সাকসেস বলো। তাহলে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের আমলে কিন্তু ইউনাইটেড নেশনসের সর্বোচ্চ ব্যক্তি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি বাংলাদেশে এসেছেন। এটা নিঃসন্দেহে ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় সাকসেস, এটা তোমাকে প্রশ্ন করতে পারে। আরো অনেক প্রশ্ন করতে পারে, তিনি কোন কোন ইস্যু নিয়ে কথা বলবেন, কতদিনের জন্য তিনি এসেছেন, ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু আমি আজকে প্রথমে আলোচনা করেছি, এটা আলোচনাটা হবে 47 বিসিএস এবং 48 বিসিএস প্রিলিমিনারি কেন্দ্রিক, তাই আমি জটিল বিষয়ে যাচ্ছি না। ইউনাইটেড নেশনসের যে সেক্রেটারি জেনারেল তিনি কিভাবে ইলেক্টেড হন, সিকিউরিটি কাউন্সিলের রোলটা কি, আরো অনেক বিষয় আছে, এটা পর্যায়ক্রমে তোমাদের আলোচনা করব। তো তোমরা প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করে দিবা এই আলোচনাগুলো। তাহলে আমি আজকে তোমাদের ইউনাইটেড নেশনসের বর্তমানে জেনারেল অ্যাসেম্বলি যিনি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তার সম্পর্কে একটা প্রশ্ন করলাম। এবার তোমাদেরকে আরেকটা প্রশ্ন আমি করব, দেখি কি আনসারটা দিতে পারো। সেটি হলো, দেখি কি আনসারটা দিতে পারো যে জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব, আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? আমি অপশনটা দিচ্ছি, আনসারটা কে দিতে পারবা দেখি। মিন্টু, স্পেশাল থ্যাঙ্কস ডিয়ার স্যার। মিন্টু, অনেক শুভকামনা। মিন্টু অত্যন্ত আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্টস হচ্ছে মিন্টু। অনেক শুভকামনা মিন্টু তোমার জন্য, সে কিন্তু আমার ভাইবার স্টুডেন্ট। তো দেখি আনসারটা তোমাদের মধ্যে কার কাছ থেকে আগে আসে, আগে দেখি, আগে প্রশ্নটি ভালো করে বুঝবা। জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? তাহলে অপশন ক, সেটা হচ্ছে ট্রিক ভ্যালি। অপশন খ, ড্যাগ হেমারশোল্ড। ড্যাগ হেমারশোল্ড। অপশন গ, উথান্ড। অপশন ঘ, কোনোটি নয়, অর্থাৎ নান অফ দেম। আনসারটা কার কাছ থেকে আগে আসে সেটা একটু দেখি। জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? ট্রিক ভ্যালি, ড্যাগ হেমারশোল্ড, উথান্ড, কোনোটি নয়। দেখি কার কাছ থেকে আনসারটা আগে আসে। জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? হ্যাঁ, দেখি কমেন্টে কার কাছ থেকে আগে আসে, এখনো পাইনি কমেন্ট। কার কাছ থেকে আগে আসে একটু দেখি। হ্যাঁ, বলো দেখি, জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? আচ্ছা, হ্যাঁ, ওদিকে আমাদের মালিক কমেন্ট করছে, পর্তুগাল। আব্দুল মালিক আমার ভাই স্টুডেন্ট ছিল। আচ্ছা, আনসার এ। শামীম আনসার করছো আনসার এ। বাকিদের কি অবস্থা একটু দেখি। শামীম তো আনসার করছে আনসার এ। আমি আবার বলছি, প্রত্যেকে একটু শেয়ার করে নিজের ওয়ালে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন? আচ্ছা, আনসার এ। আর বাকিদের কি অবস্থা? আমি কিন্তু শেয়ার পেলাম না। আমি কিন্তু অধিকতর শেয়ার চাই। তোমরা যারা ক্লাস করছো প্রত্যেকের কাছে শেয়ার প্রত্যাশা করছি। আচ্ছা, আমরা তোমাদের মধ্যে অনেকে একজন আনসার করছো, শামীম আনসার করছো আনসার এ, বাকিদের কিন্তু কোনো রেসপন্স নেই। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি।
এখানে আনসারটা, সঠিক আনসারটা কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত এই যে ট্রিক ভ্যালি, এই যে ট্রিক ভ্যালি সম্পর্কে তোমাদেরকে যদি বলি, ট্রিক ভ্যালি, এই ট্রিক ভ্যালি সম্পর্কিত প্রথম ইনফরমেশন হচ্ছে যে তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব। ট্রিক ভ্যালি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব, ট্রিক ভ্যালি হচ্ছে জাতিসংঘের, তাহলে উথান্ট, উথান্টের এটা মুছে গেল, উথান্ট, তাহলে ট্রিক ভ্যালি সম্পর্কিত প্রথম তথ্য হচ্ছে যে তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব। দ্বিতীয়ত তথ্য হচ্ছে যে তিনি নরওয়ের নাগরিক, অর্থাৎ তিনি হচ্ছেন নরওয়েজিয়ান। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন না, ডেভিড বেকহ্যাম, তোমার ভুল হয়েছে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি এবং তার বাড়ি হচ্ছে নরওয়ে। নরওয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একটি দেশ, সেটা অ্যানাদার ইস্যু, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে জাতিসংঘের প্রথম মহাসচিব অর্থাৎ ফর্মালি ইউনাইটেড নেশনসের ফার্স্ট সেক্রেটারি জেনারেল, ফর্মালি যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন মিস্টার ট্রিক ভ্যালি। তিনি প্রথম মহাসচিব এবং তিনি হ্যাঁ না 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 হ্যাঁ আর তিনি হচ্ছেন জাতিসংঘের প্রথম মহাসচিব এবং তার বাড়ি হচ্ছে নরওয়ে। এরপরে ড্যাগ হেমারশোল্ড, এই ড্যাগ হেমারশোল্ড সম্পর্কে আমরা প্রথম ইনফরমেশন আমরা জানি যে তিনি জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব, দ্বিতীয় মহাসচিব। তৃতীয়ত হচ্ছে যে তার বাড়ি হচ্ছে সুইডেনে, অর্থাৎ তার জাতীয়তা ছিল সুইডিশ। 3 নম্বর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে 1961 সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান, এটা বিশেষ পরীক্ষায় এসেছে। 4 নম্বর তথ্য হচ্ছে যে তিনি 1961 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মৃত্যুর পরে। তাই মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভকারী একমাত্র মহাসচিব হচ্ছেন মিস্টার ড্যাগ হেমারশোল্ড। তাহলে প্রথম তথ্য হচ্ছে দ্বিতীয় মহাসচিব ছিলেন ড্যাগ হেমারশোল্ড, তার বাড়ি হচ্ছে সুইডেনে। তিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান এবং তিনি 1961 সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। অর্থাৎ জাতিসংঘে একমাত্র মহাসচিব জাতিসংঘের যিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি হচ্ছেন ড্যাগ হেমারশোল্ড। এরপরে আসি আমরা 3 নম্বর ব্যক্তি উথান্ট। এই উথান্ট সম্পর্কে প্রথম ইনফরমেশন হচ্ছে তিনি জাতিসংঘের তৃতীয় মহাসচিব অর্থাৎ থার্ড সেক্রেটারি জেনারেল। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে যে তিনি মায়ানমারের নাগরিক। মায়ানমার অর্থাৎ আমরা যে দেশটির সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে যেটা নিয়ে ঝামেলা আছে সেই দেশটি হচ্ছে মিয়ানমার, সেই মিয়ানমারের নাগরিক হচ্ছে উথান্ট। তৃতীয়ত ইনফরমেশন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলছিল সেই সময় কিন্তু জাতিসংঘের মহাসচিব ছিলেন এই উথান্ট। তাহলে ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ইন 1971 at that time who was the Secretary General of United Nations মিস্টার উথান্ট। জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। 4 নম্বর তথ্য হচ্ছে যে মিস্টার উথান্টকে বলা হয় মিস্টার এশিয়া। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব এই উথান্ট, এই উথান্টকে বলা হয় মিস্টার এশিয়া। তার মানে আমাদের প্রশ্ন ছিল জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন। প্রশ্নটা কিন্তু আবার বলছি আমি 2টা প্রশ্ন করেছি, এখানে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। যখন জাতিসংঘ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলতে এটা ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে মূলত 1945 এর 2 সেপ্টেম্বর, আর ইউনাইটেড নেশনস ফর্মালি ফাউন্ড হয়েছে 1945 এর 24 অক্টোবর। তার মানে ফর্মালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে জাপান সারেন্ডার করবার মধ্য দিয়ে এবং 1945 এর 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ফর্মালি গঠিত হয়েছে। তাই যদি আমি বলি যে জাতিসংঘের গঠনকালীন, ইনফ্যাক্ট যখন জাতিসংঘ গঠিত হয় সেই সময়কালীন মহাসচিব কে ছিলেন বা জাতিসংঘের শুরুতে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব কে পালন করেছেন, সার্টেনলি নট ট্রিক ভ্যালি, সার্টেনলি নট উথান্ট, সার্টেনলি নট ড্যাগ হেমারশোল্ড। তাহলে সঠিক আনসার হবে কি, কোনোটি নয়। অর্থাৎ জাতিসংঘের মহাসচিব গঠনকালীন বা ভারপ্রাপ্ত, এখানে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলোর মধ্যে কিন্তু কোনোটি নেই। তার মানে কারেক্ট আনসারটা কি হবে এখন তোমরা একটু জেনে রাখো, জাতিসংঘের গঠনকালীন মহাসচিব। তাহলে উত্তরটি হচ্ছে, প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের গঠনকালীন, আমি একটু ওয়েট করছি দেখি আনসারটা কে দিতে পারো, বা ভারপ্রাপ্ত, জাতিসংঘের গঠনকালীন বা ভারপ্রাপ্ত মহাসচিব। হ্যাঁ এটার উত্তর হচ্ছে হ্যাঁ, মাইনুল কমেন্ট করছো, আমার অনলাইনের প্রথম স্টুডেন্ট। করোনার সময় যখন আমি অনলাইনে বিসিএস এর কার্যক্রম শুরু করি তখনকার স্টুডেন্ট হচ্ছে মাইনুল। তাহলে এখানে উত্তরটি হবে হচ্ছে গ্লাডউইন জেব।
এটার উত্তর অনেকে তোমরা জানো না। এটার উত্তর হচ্ছে গ্লাডউইন, গ্লাডউইন জেব, গ্লাডউইন জেব। এই গ্লাডউইন জেব হচ্ছে জাতিসংঘের গঠনকালীন মহাসচিব, জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব। তার পরিচয় হচ্ছে যে তিনি একজন ব্রিটিশ ডিপ্লোম্যাট, একজন ব্রিটিশ প্রমিনেন্ট ডিপ্লোম্যাট এবং পলিটিশিয়ান, এবং জাতিসংঘে 1945 থেকে 46 পর্যন্ত তিনি জাতিসংঘের অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মানে জাতিসংঘের ফার্স্ট সেক্রেটারি জেনারেল হচ্ছে ট্রিক ভ্যালি, আর ট্রিক ভ্যালি দায়িত্ব নেবার আগে যিনি অ্যাক্টিং হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ভারপ্রাপ্ত হিসেবে, তিনি হচ্ছেন গ্লাডউইন জেব, এবং তার ন্যাশনালিটি বা তার ন্যাশনালিজম হচ্ছে আমরা জানি তিনি হচ্ছেন একজন ব্রিটিশ প্রমিনেন্ট ডিপ্লোম্যাট এবং পলিটিশিয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনাইটেড নেশনসের ভারপ্রাপ্ত বা গঠনকালীন বা ভারপ্রাপ্ত মহাসচিব। তাহলে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল, হ্যাঁ গ্লাডউইন জেব, হ্যাঁ গঠনকালীন গ্লাডউইন জেব। ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল যেহেতু বাংলাদেশে এসেছেন, তাই এই মুহূর্তে আমার মনে পড়লো তোমাদেরকে এই রিলেটেড দুইটা প্রশ্ন আমি ডিসকাস করলাম। এখন আরেকটি প্রশ্ন তোমাদের কাছে আমি করব, দেখি আনসারটা কে দিতে পারে। আচ্ছা, প্রত্যেকের কাছে কিন্তু একটু হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আমি আর 5 মিনিট আলোচনা করব, নামাজের জন্য প্রস্তুতি নেব। এবার যে প্রশ্নটি আমি করব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কোন জাতীয়, অথবা প্রশ্নটি যদি আরেকটা করা হয় এভাবে, কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে বা চালু রয়েছে? বর্তমানে বাংলাদেশে কোন জাতীয় বা কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে বা চালু রয়েছে? আচ্ছা, এখন আমরা আসি, প্রশ্নটি তোমরা ভালো করে বুঝে উত্তর দিবা। প্রথমে যেটা তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তৃতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, চতুর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। দেখি আনসারটা কে আগে দিতে পারে। আনসারটা যে দিতে পারবে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট। বর্তমানে বাংলাদেশে কোন জাতীয় বা কোন ধরনের সরকার ব্যবস্থা চালু রয়েছে, তাহলে এর আনসারটা কে আগে দিতে পারবা দেখি। তোমরা হয়তো মনে করছো যে প্রশ্নটা খুবই সহজ, প্রশ্নটা হ্যাঁ খুবই সহজ যদি মনে করো, আবার যদি মনে করো কঠিন কঠিন। আচ্ছা, তাহলে মাইনুল আনসার করেছো যে খ, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট। বাকিদের রেসপন্স একটু দেখি, বাকিদের রেসপন্সটা দেখি। রহিম কমেন্ট করছো ঘ, ঠিক আছে, রহিম কমেন্ট করছো ঘ মন্ত্রী পরিষদ। বাকিদের রেসপন্সটা একটু দেখি, দ্রুত 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 দ্রুত। আমি কিন্তু তোমাদের আর একটা প্রশ্ন সলভ করবো, এরপরে নামাজে যাব। আচ্ছা, প্রিয়াঙ্কা কমেন্ট করছো অন্তর্বর্তীকালীন, রহিম কমেন্ট করছো মন্ত্রী পরিষদ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি আনসারটি। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। আমরা জানি যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার, খুব সংক্ষেপে বোঝার জন্য বলছি, আমি তোমাদের এটা ভাইবা রিলেটেড আলোচনা করছি না। ভাইবা রিলেটেড আলোচনা করলে এটা অনেক ডিপলি আলোচনা করতে হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট কি, ইন্টারিম গভর্নমেন্ট কি, তারপরে প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট কি, তারপরে যেটি আমরা বলি মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা প্রধানমন্ত্রী শাসিত সরকার, কথা একই কথা। শামীম কমেন্ট করছো ডি। আমি সংক্ষেপে তোমাদেরকে যদি বলি যে বর্তমানে বাংলাদেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, বর্তমানে প্রশ্নটাকে কি ছিল, প্রশ্নটাকে ভালো করে আমরা বুঝবো। বর্তমানে তার মানে এই মুহূর্তে বাংলাদেশে কোন জাতীয় বা কোন ধরনের, তারপরে প্রশ্ন কি ছিল, সরকার না সরকার ব্যবস্থা চালু রয়েছে বা বিরাজমান রয়েছে, তাই না? তাই যদি দাঁড়ায়, তাহলে বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় বা কোন ধরনের সরকার ব্যবস্থা, মানে গভর্নমেন্ট সিস্টেম, নট গভর্নমেন্ট, গভর্নমেন্ট সিস্টেম। তাহলে গভর্নমেন্ট সিস্টেম নর্মালি আসলে কি হয়? গভর্নমেন্ট সিস্টেম হতে পারে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, হতে পারে অটোক্রেটিক গভর্নমেন্ট, কিংবা গভর্নমেন্ট সিস্টেমে থাকতে পারে
ডিকটেটরশিপ কিংবা মনার্কি, সেটা অ্যাবসলিউট মনার্কি হতে পারে, তারপরে কনস্টিটিউশনাল মনার্কি হতে পারে। শব্দগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এই তো। তার মানে সরকার হতে পারে রাজতান্ত্রিক, সরকার হতে পারে গণতান্ত্রিক, আবার গণতান্ত্রিক সরকারের মধ্যে গণপ্রজাতান্ত্রিক, আবার এগুলোর মধ্যে কেউ রাষ্ট্রপতি শাসিত সরকার, কেউ মন্ত্রিপরিষদ শাসিত সরকার। কিন্তু বিশেষ পরিস্থিতিতে যে সরকার ক্ষমতায় আসে সে সরকারকে আমরা বলি কি ইন্টারিম গভর্নমেন্ট, সে সরকারকে আমরা বলি কেয়ারটেকার গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্ট হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই গভর্নমেন্টের টিকে থাকার বা গভর্নমেন্টের ক্ষমতা থাকার যে ম্যান্ডেট, ডক্ট্রিন অফ নেসেসিটি, সেটা অ্যানাদার ডিসকাশন, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে আমাদের সহজ প্রশ্ন কিন্তু এটা যে বর্তমানে বাংলাদেশে কোন জাতীয় সরকার বা কোন ধরনের সরকার ব্যবস্থা চালু রয়েছে। যখনই সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে তখনই তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার না, হতে পারে দুটো, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। কিন্তু আমরা জানি যে মুজিবনগর সরকার যখন গঠিত হয়েছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি, তাই মুজিবনগর সরকারটা কি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে আসার পরে তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, জারি করার পরে আবার তিনি প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন। এরপর 1975 সালের 25 জানুয়ারি, যদি আমার ভুল হয় তারিখটি, তিনি আবার সেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করলেন। তাহলে বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অথবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এই দুইটা সরকার ব্যবস্থা চালু রয়েছে বা চালু ছিল। তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু এটাও না, উত্তর এটাও না। তাহলে আমাদের দেশে কি বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে? না, সেটিও না। তাহলে কোন সরকার ব্যবস্থা চালু আছে? উত্তর হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার। প্রশ্নটা কিন্তু একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে, তোমরা অনেকেই বুঝতে পারোনি, একটু ক্লিয়ার করো, তোমরা কমেন্ট করে ক্লিয়ার করো প্রত্যেকে ক্লিয়ার কিনা। তাহলে আমাদের প্রশ্ন ছিল বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা কিংবা কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে। এই সরকার ব্যবস্থা বললেই উত্তরটি হবে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য কি সেটা অ্যানাদার ডিসকাশন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা এটিকে সংসদীয় সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে বা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে। এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা ক্যাবিনেট থাকে, 5 বছর মেয়াদী ক্যাবিনেট, এবং প্রধানমন্ত্রী ক্যাবিনেটের হেড, এবং প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী তাদের কাজের ব্যাপারে পার্লামেন্টে জবাবদিহি করে। এটা হচ্ছে গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আরো অনেক কথা আছে, তোমরা ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করো আমাকে। হ্যাঁ মাইনুল, তোমাকে কিন্তু এটি ভাই বাবুরা তোমাকে জিজ্ঞাসা করতে পারে, যেহেতু তুমি পলিটিক্যাল সায়েন্সের সামনে তোমার যেহেতু এনটিআরস এর ভাইবা, এটা লাকিলি তুমি কিন্তু আনসারটা শিখে ফেললে বা আনসারটা জেনে গেলে এই ক্লাসটি করবার কারণে। এবার আমি তোমাদের আরেকটি প্রশ্ন করব এবং এটি লাস্ট প্রশ্ন। সে প্রশ্নটি হলো আগে প্রশ্নটি ভালো করে শুনবা। প্রশ্নটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে কোন সরকার কিংবা কোন জাতীয় সরকার বা কোন সরকার ক্ষমতায় আছে? বাংলাদেশে বর্তমানে কোন সরকার বা কোন জাতীয় সরকার ক্ষমতায় আছে? মন্ত্রী পরিষদ শাসিত সরকার। খ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। গ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আর ঘ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখি এটার উত্তর কে দিতে পারো। বর্তমানে বাংলাদেশে কোন সরকার বা কোন জাতীয় সরকার ক্ষমতায় আছে? বর্তমানে বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় আছে বা বর্তমানে বাংলাদেশে কোন জাতীয় সরকার ক্ষমতায় আছে? এখন দেখি এটার আনসারটা কে দিতে পারো, দেখি দ্রুত আনসার করো। তোমরা প্রত্যেকে মনে রাখবা, আমার প্রতিটা ইনফরমেশন বিসিএস সহ যে কোনো চাকরির জন্য একটু ব্যতিক্রম ভাবে আমি উপস্থাপন করি এবং তোমাদের প্রিপারেশনটা হয় কম্বাইন্ড প্রিপারেশন। রহিম কমেন্ট করছো ক, অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আচ্ছা, বাকিদের কমেন্ট একটু দেখি। কিন্তু আমি তোমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ কথা বলেছি, একটু শেয়ার চাচ্ছি তোমাদের কাছ থেকে, যাতে করে এই আলোচনাটা অনেকেই দেখতে পারে। হ্যাঁ বলো,
আর বাকিদের কমেন্টটা কি একটু দেখি। শামীম কমেন্ট করছো ডি। বাকিদের কমেন্ট একটু দেখি, বাকিদের কমেন্ট একটু দেখি, বাকিদের কমেন্ট একটু দেখি। শোনো, আমি তোমাদের আনসারটা দিচ্ছি। রহিম কমেন্ট করছো ক। শোনো, একটু ভুল হচ্ছে, তোমরা এবার একটু প্রশ্নটি শুনো। আগে ছিল যে কোন জাতীয় বা কোন ধরনের সরকার ব্যবস্থা, অর্থাৎ গভর্নমেন্ট সিস্টেম। আর এখনকার প্রশ্নে কিন্তু সরকার ব্যবস্থার কথা বলছে না, এখন বলছে যে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে এই সরকারটার পরিচয় কি। এখন বর্তমানে বাংলাদেশে যে সরকারটা, সে কি পলিটিক্যাল গভর্নমেন্ট? এই গভর্নমেন্ট কি অর্ডিনারি পিপল কর্তৃক ইলেক্টেড হয়েছে ন্যাশনাল ইলেকশনের মাধ্যমে? পার্লামেন্টারিয়ান যে ইলেকশন সেটির মাধ্যমে ইলেক্টেড হয়েছে? সার্টেনলি নট দ্যাট। একটা স্পেশাল সিচুয়েশনের আঙ্গিকে এই গভর্নমেন্ট ফর্ম করেছে, এটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। তাহলে বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে, কোন সরকার? প্রশ্নটা কি, ক্ষমতায় আছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, হ্যাঁ ডেভিড বেকহ্যাম তুমি ধরতে পারছো, ইতিকা হোসেন তুমি ধরতে পারছো, মাইনুল ধরতে পারছো। তাহলে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে? এটা মন্ত্রিপরিষদ শাসিত সরকার না। মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকলে পারে তো এখানে সরকার প্রধানকে তো আমরা বলতাম প্রধানমন্ত্রী। এটা জিনিসটা কেন বুঝতেছো না? এটা কিন্তু একটা, যদি বলি এটা ইন্টেলেকচুয়াল কোশ্চিন। এটি বর্তমানে যদি মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকতো তাহলে আমাদের হেড অফ গভর্নমেন্ট হতো প্রধানমন্ত্রী, আর সাথে সাথে যারা দায়িত্ব পালন করতো তারা হচ্ছে উপদেষ্টা, না হয় তারা কি হতো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, অ্যাডভাইজার থাকতে পারতো। বাট এখন যারা সরকারে আছে তারা কি চিফ অ্যাডভাইজার এবং আদার্স অ্যাডভাইজার। তার মানে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, নট মন্ত্রিপরিষদ শাসিত, নট রাষ্ট্রপতি শাসিত, নট তত্ত্বাবধায়ক, উত্তর আছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে প্রত্যেকে প্লিজ বি ইনফর্মড হুইচ টাইপ অফ কোশ্চেন ইউ মে বি আস্কড ইন বিসিএস ভাইভা বোর্ড, দিস টাইপ অফ কোশ্চেন প্রিলিমিনারি টেস্টে। তোমাদের আমি 4টা প্রশ্ন সলভ করলাম, এবং তোমরা একটু কমেন্ট করো এই আলোচনাগুলো একটু ব্যতিক্রম ভাবে তোমরা আমার কাছ থেকে শিখছো কিনা, বা এই আলোচনাগুলো ব্যতিক্রম ভাবে আমার কাছে জানছো কিনা, এটা একটু আমাকে একটু কমেন্ট করে নিশ্চিত করো। যে ইউজুয়ালি তোমরা এভাবে কখনো খেয়াল করো না, বাট আমি তোমাদেরকে একটু ব্যতিক্রম ভাবে পড়াচ্ছি। এটা বিশেষ পরীক্ষায় যদি প্রশ্ন আকারে আসে এর চেয়ে কঠিন আকারে প্রশ্ন হবে না, ঠিক এভাবে তোমাদেরকে কনফিউজ করে দিবে। এটা ভাইভা বোর্ডেও হতে পারে, প্রিলিমিনারিতে হতে পারে, শুধু বিসিএস না যে কোনো চাকরির পরীক্ষাতে হতে পারে। তো আজকে মূলত আমি যে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের হ্যাঁ ক্লিয়ার স্যার, তাহলে বাংলাদেশের সরকার প্রশ্নটা আমি বারবার করে বলছি। প্রথমত জাতিসংঘের গঠনকালীন মহাসচিব বা অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল, আর প্রথম মহাসচিব, দুটো কথা কিন্তু এক না। বাংলাদেশের প্রথম মহাসচিব, সরি, জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ে ট্রিগভ্যালি, আর গঠনকালীন মহাসচিব বলে দিয়েছি ব্রিটিশ ডিপ্লোম্যাট, তার নাম হচ্ছে গ্লাডউইনজে। আর আরেকটি প্রশ্ন কি ছিল, বর্তমানে বাংলাদেশে কোন জাতীয় সরকার, কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, বাট ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দুটো জিনিস তোমরা একটু ক্লিয়ারলি জানবা। হ্যাঁ জি, জি স্যার শিখছি, ভেরি গুড। শামীম, আজকে যারা তোমরা ক্লাস করছো সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া, এবং প্রত্যেকের ওয়ালে এটি শেয়ার চাই। তোমরা যত বেশি শেয়ার করবা তত বেশি তোমাদের প্রতি আমি আরো বেশি দায়িত্বশীল হব। এরকম ব্যতিক্রম তথ্যগুলো তোমাদেরকে আমি উপস্থাপন করব। আমার ক্লাসগুলো রেগুলার যদি ফলো করো, বাংলাদেশের যে কোনো একটা সরকারি চাকরি, তোমরা জানো আমি বিশেষ ভাইবা পড়াই, প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে। আমার অনেক ভাইবা স্টুডেন্ট আমার কাছে ক্লাসও করছে, আমার সরাসরি ক্লাস করছে, আমাদের সজল কিন্তু আমার ভাইবা স্টুডেন্ট। তো এই জিনিসগুলো তোমাদের বিশেষ ভাইবাতেও কাজে লাগবে, প্রিলিমিনারিতেও, ভাইবাতেও। তো তোমরা এই ক্লাসগুলো রেগুলার দেখবা। আর আরেকটি কথা তোমাদেরকে আমি বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বিসিএস এর প্রশ্নগুলো এমনই প্যাচ লাগাই যায় এখন ক্লিয়ার, মিলনস বিসিএস কেয়ার। এটা হচ্ছে মিলনস বিসিএস কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো তোমরা দেখবা, নোট করবা। আর কোনো বিষয়ে যদি আমার কাছে তোমাদের কিছু জানার বোঝার থাকে 01712282980 এই নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা। আর আমি বিসিএস প্রিলিমিনারিতে 70 মার্কস পড়াই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং জিওগ্রাফি। এটা বিসিএস প্রিলিমিনারিতে। বিসিএস লিখিততে 390 মার্কস পড়ায়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, বাংলা ইংরেজি রচনা। আর ভাইবা যেটা, বিসিএস ভাইবা যেটা, এটা আমি 200 নম্বর পড়াই। তোমরা যদি আমার কোনো অনলাইন কোর্সে যুক্ত হতে চাও বা আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবা। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবা, এটা তোমাদের স্বার্থে। আশা করছি ভালো একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আবারও বলছি সবাই একটু শেয়ার করে দিবা। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।